হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার ইনকাম ফ্রম হাউস রেন্ট অর্থাৎ ভাড়া হতে আয়। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। ইনকাম ফ্রম হাউস রেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ভাড়া হতে আয় নির্ণয়। 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে বিনিয়োগের উপর কর রেওয়াজ এবং 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে কর দায় নির্ণয়। মূলত এই তিনটা প্রশ্নের সমন্বয়ে পার্ট সিতে 10 মার্কের একটা প্রশ্ন হবে। তাহলে আমাদের তিনটা ফরম্যাট কি? প্রথমে ভাড়া হতে আয় নির্ণয় করব, এরপরে বিনিয়োগের উপর কর রেওয়াজ নির্ণয় করব, এরপর হচ্ছে কর দায়। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এই ভাড়া হতে আয় চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট বিতে একটা, 2022 সালে পার্ট সিতে একটা, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই, 24 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2025 সালে পরীক্ষায় তোমরা দিবা 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা পার্টে এখান থেকে প্রশ্ন হবে। যদি পার্ট বিতে আসে তাহলে 4 মার্ক, আর যদি পার্ট সিতে আসে তাহলে 10 মার্ক। তবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস হবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তো জি স্যার। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে রাখছি, যা অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি শিটটা। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যেহেতু তিনটা ফরম্যাট, আগে প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকবো। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই ভাড়া হতে আয়। এটার পূর্বের নাম ছিল গৃহ সম্পত্তি খাতে আয়, যার বর্তমানে নামটাকে আমরা বলবো হচ্ছে ভাড়া হতে আয়। লেখা আছে 1984 সালে আয়কর অধ্যাদেশে 35 থেকে 39 ধারায়, 35 থেকে 39 অর্থাৎ 35, 36, 37, 38, 39 ধারায় উল্লেখিত খাত সময়ের মধ্যে দ্বিতীয় খাত হচ্ছে ভাড়া হতে আয়। এখন ভাড়া হতে আয় জিনিসটা কি? লেখা আছে আয় বছরে করদাতা মালিকানাধীন গৃহ বা ঘরবাড়ি ও তৎসংলগ্ন ভূমি, ফার্নিচার, ফিকচার্স, ফিটিংস ইত্যাদি যে বার্ষিক মূল্য নির্ধারিত হয় তাকেই বলা হয় মূলত ভাড়া হতে আয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভাড়া হতে আয়ের ধারাটা কত? 35 থেকে, বলো তো দেখি, 39। 35 থেকে 39। এখন ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য আমাদের একটা ছক ফলো করতে হবে, এই ছকটা আমি দিয়ে দিছি। তো এই সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো অঙ্ক শুরু করার জন্য শুরুতেই লিখতে হবে করদাতার নাম, অর্থাৎ যার অঙ্ক করব তার নাম লিখব। এরপরে আয় বর্ষ, কর বর্ষ, এই দুইটা। আয় বর্ষ হলো যে বছর আয় হয় তাকে বলা হয় আয় বর্ষ, আর আয় বর্ষের পরবর্তী বছরকে বলা হয় কর বর্ষ। তো তোমাদের জন্য আয় বর্ষ হবে 2024, 2025, আর কর বর্ষ হবে 2025, 2026। এই দুইটা বছর প্রশ্নের মধ্যে যে ডেটই থাকুক, এই দুইটা বছর তোমাদের জন্য ফিক্সড। এই দুইটা বছর তোমাদের জন্য কি বলো দেখি? ফিক্সড। ফিক্সড। আগের বছর ছিল 23, 24, 24, 25, আর তোমাদের জন্য হচ্ছে 24, 25, 25, 26। প্রশ্নে যে সালই উল্লেখ থাকুক। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে প্রথমে লিখবো করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ লিখবো যা তোমাদের জন্য ফিক্সড, এরপর লিখবো ভাড়া হতে আয় নির্ণয়। এন্ড ভাড়া হতে আয় নির্ণয়ের জন্য ছকটা হবে, প্রথমে আমরা দেখাবো তিনটা: আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা। আর অঙ্কটা শুরু করার জন্য শুরুতেই ভাড়া হতে আয় নির্ণয়ের যে ধারাটা আছে এই ধারাটা তোমাদের স্পষ্টভাবে লিখতে হবে। ধারাটা হচ্ছে 35 থেকে 39। এইটা কিন্তু ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু প্রশ্নকর্ম কি বলে যে খাতা দেখবে সে তোমার নাম্বারটা নাও দিতে পারে। অতএব ধারাটা কিন্তু মিস করা যাবে না। তাহলে ভাড়া হতে আয়ের ধারাটা হচ্ছে কত বলো দেখি? 35 থেকে 35 থেকে 39। 39, একদম কনকনা জানি থাকে।
এখন ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা স্টেপ। প্রথম স্টেপে আমরা বের করব হচ্ছে বার্ষিক মূল্য। এই বার্ষিক মূল্য বের করতে হয় দুইটা স্টেপে, দুইটার সাথে কম্পেয়ার করে। প্রথমটা হচ্ছে প্রকৃত ভাড়ার মূল্য, 2 নাম্বারটা হচ্ছে পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য। তো প্রকৃত ভাড়া মূল্যটা বের করতে হয় প্রথমেই প্রাপ্ত ভাড়া, অর্থাৎ বাড়িটি ভাড়া দিয়ে যা পাইছে এর সাথে আমাদের যোগ করতে হবে উৎসে কর্তৃত কর, অর্থাৎ ও যদি উৎসে কোনো কর কর্তন করে থাকে তাহলে সেই টাকাটা আমরা যোগ করব। তবে মনে রাখবেন উৎসে কর্তৃত করটা সব অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন নাই। তাহলে কখন প্রয়োজন আছে? গৃহটা ভাড়া দেওয়া হয় দুইটা উদ্দেশ্যে, একটা হলো আবাসিক উদ্দেশ্যে আর একটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে। তাহলে বলতো একটা গৃহ সাধারণত কয়টা উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়? দুইটি। হ্যাঁ বলো কি কি? একটা আবাসিক আর একটা কি বাণিজ্যিক। আবাসিক উদ্দেশ্যে যদি ভাড়া দেওয়া হয় তাহলে উৎসে কর্তৃত করটা কর্তন করার কোনো প্রয়োজন নাই। যদি বাণিজ্যিক দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের উৎসে কর্তৃত করটা কর্তন করতে হবে। উৎসে কর্তৃত করার রেট হচ্ছে 5%। এটা দুইভাবে বের করা হয়। প্রথম হচ্ছে যদি নর্মালি ক্ষেত্রে আমরা যদি বাণিজ্যিক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উৎসে কর্তনের হার হচ্ছে 5 দ্বারা গুণ করবো আর 95 দ্বারা ভাগ করব। আরেকটা হচ্ছে ভাড়া যদি উৎসে কর কর্তন করার পরে দেয় তাহলে সেক্ষেত্রে উৎসে কর্তৃত করের হার হবে 100 দ্বারা গুণ 95 দ্বারা কি ভাগ করতে হবে। ভাগ। অর্থাৎ করটা কাটার পরে যদি তোমাকে ভাড়া দেয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়টা আমরা অ্যাপ্লাই করব, আর কর্তন করার আগে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমটা অ্যাপ্লাই করব। 5/95 আর কর্তন করার পরে যদি দেয় তাহলে 100/95। এই দুইটা কথা আপনাদের মনে রাখতে হবে। তাহলে উৎসে কর্তৃত করটা আমরা তখনই করব যখন বাণিজ্যিক উদ্দেশ্যে দিবে। এরপরে দুইটা খরচ হয়, ভাড়াটিয়া কিছু খরচ বহন করে আবার মালিক কিছু খরচ বহন করে। তো ভাড়াটিয়া যদি কোনো খরচ বাড়ির কোনো খরচ বহন করে তাহলে সেটা আমরা এই প্রকৃত ভাড়া নির্ণয় করার ক্ষেত্রে প্রাপ্ত ভাড়ার সাথে আমরা যোগ করব। আর মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে তাহলে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করব। তাহলে প্রাপ্ত ভাড়ার সাথে আমাদের কয়টা জিনিস আসবে? 4টা। প্রাপ্ত ভাড়া, এরপরে উৎসে কর্তৃত করটা কখন করব? যদি বাণিজ্যিক উদ্দেশ্যে দেয় তখন। ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ির খরচ, অর্থাৎ ভাড়াটিয়া যদি বাড়ির কোনো খরচ বহন করে তাহলে সেটা যোগ করব। আর মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার কোনো খরচ যদি মালিক দেয় তাহলে সেটা আমরা বিয়োগ করব। এই 4টা জিনিস যোগ বিয়োগ করে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে প্রকৃত ভাড়া। এটা আমরা ক দিয়ে প্রকাশ করব। আর খ নাম্বার আমরা লিখব হচ্ছে পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য, যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা আওতাভুক্ত ক্ষেত্রে এটা দিতে হয়। এই পৌর মূল্যটা প্রশ্নে উল্লেখ থাকবে, এই পৌর মূল্য আমরা দিব। তাহলে বার্ষিক মূল্য কোনটা? প্রকৃত ভাড়া এবং পৌর মূল্য, এই দুইটার মধ্যে যে অ্যামাউন্টটা বড় হবে সেটাই হচ্ছে বার্ষিক মূল্য। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি তাহলে স্যার। বার্ষিক মূল্য কিভাবে? প্রকৃত ভাড়ার সাথে এবং পৌর মূল্য, এই দুইটার মধ্যে বড়টা নিব না ছোটটা নিব? বড়টা। বড়টা। তাহলে বার্ষিক মূল্য গেল। বার্ষিক মূল্যের সাথে আমাদের এই 4টা কাজ করতে হবে, যেটা আমাদের এইবার নতুন, এর আগের বার কিন্তু এই 4টা কাজ ছিল না। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া যদি থাকে তাহলে সেটা আমরা যোগ করব। অগ্রিম ভাড়া ব্যতীত সম্পত্তি হতে অন্য কোনো প্রাপ্তি, অর্থাৎ অগ্রিম ভাড়া বাদে যদি এই সম্পত্তি থেকে অন্য কোনো প্রাপ্তি হয় তাহলে সেটাও যোগ করব। বাধিত হবে পূর্ববর্তী কোনো আয় বৎসরে প্রাপ্ত অগ্রিম ভাড়া সমন্বয়, অর্থাৎ অগ্রিম ভাড়া যদি সমন্বয় করা হয় তাহলে সেটা বিয়োগ করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে শূন্যতা ভাতা। একটা বাড়ি বছরে 12 মাসের মধ্যে 12 মাসই ভাড়া থাকবে এমন কোনো কথা নাই। 9 মাসও থাকতে পারে, 10 মাসও থাকতে পারে, আবার 1 বছর থাকতে পারে। 1 বছর থাকলে তো শূন্যতা ভাতা নাই। যদি 2 মাস খালি থাকে বা 1 মাস খালি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে শূন্যতা ভাতা। এই 4টা আইটেমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে শূন্যতা ভাতা। এই শূন্যতা ভাতাটা বের করার নিয়ম হচ্ছে বার্ষিক মূল্য, অর্থাৎ এখানে যে মানটা পাবো এই মানটাকে আমরা 1 বছর সমান সমান 12 দ্বারা ভাগ করব। আর গুণ করব যে কয় মাস খালি থাকে ওই কয় মাস। যেমন যদি 9 মাস ভাড়াটিয়া থাকে তাহলে খালি কয় মাস বলো দেখি? 3 মাস। তাহলে 3 দ্বারা আমরা কি করব? গুণ করব। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শূন্যতা ভাতা।
তাহলে শূন্যতা ভাতা বের করার নিয়মটা কি একটু বলেন তো দেখি। বার্ষিক মূল্যের কত দ্বারা ভাগ করব 12 দ্বারা 12 দ্বারা আর গুণ করব। যে মাস যত খালি মাস খালি থাকে। ওকে, তাহলে বার্ষিক মূল্যের সাথে এই শূন্যতা ভাতা বাদ দিয়ে হবে মোট ভাড়ার মূল্য। এই মোট ভাড়ার মূল্যের সাথে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ আয়কর কর্তৃপক্ষ যে খরচগুলি অনুমোদন দিছে, যে এই খরচগুলি তোমার আয়রে কমাবে। এই খরচগুলির মধ্যে সর্বপ্রথম বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই খরচটা প্রশ্নের মধ্যে কখনো উল্লেখ থাকবে না, এটা আমাদের সবসময় বের করে নিতে হবে। কীভাবে? আবাসিক উদ্দেশ্যে যদি দেয় তাহলে 25%, আর বাণিজ্যিক উদ্দেশ্যে যদি দেয় তাহলে কত পার্সেন্ট বলো দেখি? 30%। 30%। এই টাকাটা ধরতে হবে মোট ভাড়ার মূল্যের উপর, অর্থাৎ এখানে যে টাকাটা বের করবে এই টাকার উপর ধরতে হবে। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচটা আবাসিক দিলে 25, বাণিজ্যিক দিলে 30%। এরপরে যে খরচগুলি আছে এই খরচগুলি প্রশ্নে উল্লেখ থাকবে, যেমন ভূমি উন্নয়ন ব্যয় বা ভূমি উন্নয়ন কর বা ভূমি কর, পৌর কর, ভূমির খাজনা ও ভাড়া, বন্ধকি ঋণের শোধ বা ঋণকৃত মূলধনের শোধ, অগ্নি বীমা প্রিমিয়াম, গৃহের বীমা খরচ এবং বীমা প্রিমিয়াম। এই খরচগুলি প্রশ্নে উল্লেখ থাকবে, এগুলো আমাদের দিতে হবে। এগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে ফিক্সড একটা খরচের নাম হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটা আবাসিক হলে 25, বাণিজ্যিক হলে 30। আর বাদ বাকি খরচগুলি প্রশ্নে উল্লেখ থাকলে আমরা দিব, উল্লেখ না থাকলে এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝিয়ে পারছি? জি স্যার। ওকে, এখন একটা প্রশ্ন হচ্ছে এই মোট ভাড়া মূল্যের সাথে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে হবে ভাড়া হতে মোট আয়। এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। ভাড়া হতে মোট আয়ের ছকটা হচ্ছে এইটুকু। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কিছু খরচ আছে যে খরচগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। তো যেহেতু এই খরচগুলির নাম হচ্ছে এগুলা, যেমন এই যে এখানে লেখা আছে নিম্নোক্ত খরচগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। কি কি? যেমন ভাড়া আদায় খরচ, আইনি খরচ, মেরামত খরচ, দারোয়ানের বেতন, পাম্পম্যানের বেতন, পানির খরচ, লিফটম্যানের বেতন, বিদ্যুৎ খরচ। এই খরচগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচগুলো আমরা মোট ভাড়ার মূল্যের আবাসিক দিলে 25, বাণিজ্যিক দিলে 30, ওই মোট ভাড়ার মূল্যের উপর ধরব। অতএব এই সমস্ত খরচ যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে এইগুলা নতুন করে কনসিডার করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই খরচগুলো দেখার সাথে সাথে আমরা কলম দেখি কেটে দিব, কারণ এগুলা পরিবর্তে আমরা মোট ভাড়ার মূল্যের 25% ধরবো, অথবা কত পার্সেন্ট ধরবো? 30% ধরবো। কথা বুঝতে পারছি? তার মানে এই খরচগুলো যদি প্রশ্নে উল্লেখ থাকে সেগুলো আমরা কি করব? কলম দিয়ে কেটে দিব। মনে থাকবে? কারণ এই খরচের পরিবর্তে আমরা কত পার্সেন্ট নিব? 25% বা 30%। কথা বুঝতে পারছেন? তাহলে খরচগুলি কি কি? ভাড়া আদায় খরচ, আইনি খরচ, মেরামত খরচ, দারোয়ানের বেতন, পাম্পম্যানের বেতন, পানির লিফট খরচ, পানির খরচ, লিফটম্যানের বেতন এবং বিদ্যুৎ খরচ। এই খরচগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত বলো দেখি? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। তবে এগুলা যদি থাকে তাহলে এগুলা কি বাদ। এগুলার পরিবর্তে আমরা 25 অথবা 30% দেবো। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে জি স্যার। ওকে, আর 3 নাম্বার কথাটা আছে মূলধন জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে না। অর্থাৎ এই খরচগুলি মূলধন জাতীয় ব্যয়। কি কি? বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বাড়ির সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণ, ঋণের কিস্তি, স্থায়ী সম্পত্তি ক্রয়, নিচতলা পরিবর্তন খরচ। এই খরচগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়গুলি ভাড়া হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগবে না। এগুলা হলো মূলধন জাতীয় ব্যয়, মানে স্থায়ী সম্পত্তির খরচ। অতএব এগুলা ভাড়া হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে এগুলা কোনো প্রয়োজন নাই। মনে থাকবে? তার মানে 1 নাম্বার আইটেম এবং 3 নাম্বার আইটেমে যদি কোনো খরচ থাকে তাহলে সেগুলোকে আমরা কি করবো না? বিবেচনা করবো। এগুলা বাদ দিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে? 3 নম্বরে খরচগুলো আসবে না, কারণ এগুলা মূলধন জাতীয় ব্যয়। আর 1 নম্বর খরচগুলো আসবে না, কারণ এগুলা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই মূলধন জাতীয় ব্যয়ের আইটেমগুলো একজন একটু বলেন তো দেখি কি কি খরচ আছে মূলধন জাতীয় ব্যয়ের আইটেমগুলি?
বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বাড়ি সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণ, ঋণের কিস্তি, স্থায়ী সম্পত্তি ক্রয়, নিচতলার পরিবর্তন খরচ। ওকে, তাহলে এই কয়টা খরচ দেখার সাথে সাথে এগুলা কলম দিয়ে আমরা কি করব, কেটে দিব। এগুলা প্রশ্নের মধ্যে আসবে না, ঠিক না। আছে? জি স্যার। তাহলে ঋণ সম্পর্কে একটু বলি। গৃহীত ঋণ মানে ঋণ গ্রহণ করছে, এবং ঋণের কিস্তি, এই দুইটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়। বাট ঋণের সুদ এটা কিন্তু অনুমোদনযোগ্য খরচ। ঋণের সুদ কিন্তু এখানে আসবে। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ঋণের সুদ, বন্ধুক ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ। কিন্তু যদি ঋণের টাকা থাকে বা ঋণের কিস্তি যদি দেয়, তাহলে সেটা মূলধন জাতীয় ব্যয় বিধায় এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না। তাহলে এইটুকু নিয়মে আমরা হচ্ছে এই ভাড়া হতে আয় নির্ণয়টা করব। তাহলে এই ছকটা আপনারা অঙ্ক করার আগে কমপক্ষে 5 বার পড়বেন, যে এই ছকটা আগে পড়ে নেবেন, এরপরে আপনারা অঙ্ক শুরু করবেন। এইটা হলো আমাদের ফরম্যাট 1। এবার ফরম্যাট 2-এ আমরা যেটা শিখব সেটা হচ্ছে, এখানে বলছিলাম বিনিয়োগের উপর কর রেওয়াত। তো এই বিনিয়োগের উপর কর রেওয়াতের, যদি বিনিয়োগের উপর কর রেওয়াত বের করতে বলে, তাহলে আমাদের দুইটা স্টেপে ফলো করতে হবে। কয়টা স্টেপ? দুইটা। প্রথমে আমাদের অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে, এরপরে বিনিয়োগের উপর কর রেওয়াত নির্ণয় করতে হবে। তাহলে বিনিয়োগের উপর কর রেওয়াত বের করতে বলে আমাদের দুইটা স্টেপ, প্রথমে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, এরপরে বিনিয়োগের উপর কি কর রেওয়াত। আর প্রশ্নে যদি কর দায় বের করতে বলে, তাহলে এই ছকের মাধ্যমে আমরা কর দায়টা বের করব। তো বিনিয়োগের উপর কর রেওয়াত এবং কর দায়টা যে প্রশ্নে চাবে, ওই প্রশ্নটা আমরা যখন করাবো তখন আমরা এই ছকগুলি পড়িয়ে তারপর আমরা অঙ্কটা করাবো, কারণ এখন স্যার পড়াইলে রেয়াত মানে আপনার কি? কোনো কাজে লাগবে না। ঠিক আছে? অতএব এই দুইটা স্টেপ আমরা সবার পরে পড়াবো, মানে স্যার যখন রেয়াত আমাদের মানে লাগবে কি? তখন পড়াবো। বলো। স্যার রেয়াত মানে কি? রেয়াত মানে মাপ পাওয়া। বিনিয়োগের উপর কর রেওয়াত মানে যতটুকু বিনিয়োগ করবা, ওই বিনিয়োগের উপর তোমাকে আয়কর কর্তৃপক্ষ 15% ছাড় দিবে। ঠিক আছে? মানে জি ওই স্যার। বিনিয়োগের মনে করো তুমি যদি 10,000 টাকা বিনিয়োগ করো, তাহলে তোমাকে 1500 টাকার উপর কোনো কর দিতে হবে না। 10,000 টাকা 15% 1500 টাকা। আর 8,000 যে 500 টাকা হলো, ওই 8,500 টাকার উপর তোমাকে কর দিতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন বিনিয়োগ কিন্তু যেন তেন বিনিয়োগ না। আয়কর কর্তৃপক্ষ যে খাতে বিনিয়োগ করার অনুমোদন দিচ্ছে ওই খাতেই, এই খাতগুলি হচ্ছে এখানে লেখা আছে। তো এখন আমি এগুলো পড়াবো না, যখন আমাদের লাগবে তখন আমরা পড়ে নিব। ঠিক আছে? এখন আপাতত আমরা ভাড়া হতে আয় নির্ণয় যেটা দেখলাম, এই রিলেটেড কিছু অঙ্ক আমরা একটু দেখব। তো অঙ্কটা শুরু করার জন্য আমরা প্রথমেই প্রবলেম 1 নম্বর অঙ্কটা নিব, যেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। প্রশ্নটা কি সবাই দেখতেছে? জি স্যার। জি তো স্যার। লেখা আছে, জনাব রুমেল একজন প্রাইভেট কলেজের সহকারী অধ্যাপক, প্রাইভেট কলেজের। তার বাড্ডা একটি বাড়ি আছে, যা থেকে তিনি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পান। তাহলে বাড়ি আছে, বাড়িতে প্রতি মাসে কত টাকা ভাড়া পান বলো দেখি। 16,000। এখন শুনেন, বাড়িটা দুই রকম ভাবে হতে পারে। মনে করেন বাড়িটা যদি দোতলা হয়, দোতলার মধ্যে একতলায় যদি মালিক নিজে থাকে, আরেক তালা যদি ভাড়া দেয়, তাহলে ওই যে তালায় নিজে থাকে ওইটার উপর কোনো আয় বা ব্যয় কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। শুধু আয়টা কাউন্ট করব, যেটুকু অংশ ভাড়া দেবে অতটুকু অংশের আয়টা আমরা কাউন্ট করব। মনে থাকবে? জি স্যার। তো এখানে যেহেতু বাড়ি আছে, বাড়িটি তিনি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া দেন, তার মানে এখানে কয়তলা আছে এটা আমাদের উল্লেখ নাই। তার মানে আমরা ধরে নেব পুরো বাড়িটি থেকে কত টাকা ভাড়া পাইছে, 16,000 টাকা ভাড়া পাইছে। এখানে সে নিজে থাকে না। তাহলে 16,000 টাকা ভাড়া পাইছে, বাড়িটির পৌর মূল্য দিয়ে আছে 2 লাখ টাকা। পৌর মূল্য সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। 24-25 আয় বছরে গৃহ সম্পত্তি হতে নির্মুক্ত খরচগুলি হয়। প্রথমে মেরামত খরচ দিয়ে আছে। এই মেরামত খরচটা কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত না? জি স্যার। অতএব জি স্যার। এটা কি আমাদের কাউন্ট করা দরকার আছে? দেখার সাথে সাথে কি করব, কলাম দিয়ে কেটে দিব। এটা আমাদের প্রয়োজন নাই। পৌর কর এটা হলো অনুমোদনযোগ্য খরচ। ভাড়া আদায় খরচ এটা কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত না? জি স্যার। অতএব স্যার। এটা আমরা বাদ দিয়ে দেব, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে না। ত্রৈমাসিক মানে কি, 3 মাস পর পর অগ্নি বীমা প্রিমিয়াম দেয় কত টাকা, 500 টাকা। আচ্ছা। তাহলে 3 মাস পর পর যদি, তাহলে বছরে কয়টা কিস্তি দিছে, 5টা না 4টা কিস্তি দিছে? 3 মাস পর পর যদি কিস্তি দেয়, তাহলে বছরে কয়টা কিস্তি দিবে, 4টা কিস্তি দিবে। এটা বলতে এত সময় লাগলে কেমনে দেব? তাহলে 500 × 4 = 2,000 টাকা।
তাহলে অগ্নি বীমা প্রিমিয়াম পাবো সে দিছে কত টাকা, 2000 টাকা দিছে। তাহলে 2000 অগ্নি বীমা প্রিমিয়াম কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত নাকি অনুমোদনযোগ্য খরচ? অনুমোদন। অনুমোদন, তার মানে এটা আসবে। ঋণকৃত তহবিলের সুদ মানে ঋণের সুদ কিন্তু অনুমোদনযোগ্য খরচ। কিন্তু যদি ঋণের কিস্তি থাকতো তাহলে সেটা আসতো নাকি আসতো না? আসবে না, আসবে না। আসবে না, গুড। বাড়িটি বছরে 1 মাস কি ছিল, খালি ছিল। তাহলে খালি খালি মানে কি, শূন্যতা ভাতা। শূন্যতা নিচে বলছে 25-26 কর নির্ধারণী বছরে ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। তাহলে তোমাদের জন্য কর বর্ষ হচ্ছে 25-26, আয় বর্ষ হলো 24-25। তাহলে অঙ্কটা শুরু করার জন্য প্রথমে লিখতে হবে করদাতা নাম হচ্ছে জনাব রুমেল। লিখছি জনাব রুমেল। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য কি ফিক্সড। এবার ভাড়া হতে আয় নির্ণয় লিখছি, বিবরণ টাকা। প্রথমেই আমরা লিখছি ভাড়া হতে আয়, যার ধারা হচ্ছে 35 থেকে কত, 39। তো সর্বপ্রথম আমাদের বের করতে বার্ষিক মূল্য বের করা হয় দুইটা স্টেপে, প্রকৃত ভাড়ার সাথে এবং পৌর মূল্য। এই দুইটার মধ্যে কমটা না বেশিটা? বড়টা। বড়টা। তাহলে প্রকৃত ভাড়ার মূল্য, ভাড়া দেয় মাসে কত টাকা, 16,000। তো লিখছি ভাড়া মূল্য 16,000 ইন্টু 12। এর সাথে আমাদের উৎসে কর্তৃত্ব কর যোগ করি। ভাড়াটিয়া যদি কোনো খরচ দেয় তাহলে সেটা যোগ করি, মালিক যদি কোনো খরচ বহন করে তাহলে সেটা কি বিয়োগ। উৎসে কর্তৃত্ব কর, ভাড়াটিয়া, কোনো খরচ, মালিক, এই ধরনের কোনো খরচ আমাদের প্রশ্নে উল্লেখ নাই। আর উৎসে কর্তনটা আমরা কখন করব, আবাসিক উদ্দেশ্যে দিলে নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে? বাণিজ্যিক উদ্দেশ্যে। আমাদের এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে দিচ্ছে নাকি আবাসিক উদ্দেশ্যে দিচ্ছে কোনো কিছুই বলা নাই। না থাকলে আমরা সবসময় আবাসিক উদ্দেশ্যে দিছে এটা ধরে নিব, ঠিক আছে? জি স্যার। আর আবাসিক উদ্দেশ্যে দিলে কি 30% নাকি 25% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ? 25%। 25%। তাহলে 16,000 ইন্টু 12, 1,92,000 টাকা, এটাই হচ্ছে প্রকৃত ভাড়া। আর খ নাম্বার আমরা দেব পৌর মূল্য, যা মান দিয়ে আছে কত, 2 লাখ। তা পৌর মূল্য 2 লাখ। এই দুইটার মধ্যে বার্ষিক মূল্য হচ্ছে ছোটটা না বড়টা? বড়টা। দুইটার মধ্যে বড় কোনটা? বড়টা। 2 লাখ টাকা। 2 লক্ষ। তাহলে বার্ষিক মূল্য বুঝতে পারছি। জি স্যার। বার্ষিক মূল্যের সাথে আমাদের 4টা জিনিস সমন্বয় করি, ওর মধ্যে আমাদের সবসময় থাকবে একটা শূন্যতা ভাতা। তাহলে শূন্যতা ভাতা লেখা হয়েছে এই যে বার্ষিক মূল্য যে 2 লাখ টাকা, এই 2 লক্ষরে আমরা 12 দ্বারা ভাগ করছি। আর কয় মাস খালি ছিল? 1 মাস। এই জন্য 1 দ্বারা কি করছি, গুণ করছি। তাহলে 2 লাখে 12 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ করা হয়েছে 16,667 টাকা। তাহলে বার্ষিক মূল্য থেকে বাদ দিয়ে আমাদের মোট ভাড়ার মূল্য পাইলাম 1,83,333 টাকা। মোট ভাড়া মূল্যটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, মোট ভাড়া মূল্যের সাথে আমরা অনুমোদনযোগ্য খরচগুলি বাদ দিব। সর্বপ্রথম দিতে হবে কি, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ আবাসিক দিলে 25, বাণিজ্যিক দিলে কত, 30। 30%। এটা ধরতে হবে সবসময় এই মোট ভাড়ার মূল্যের উপর। তাহলে মোট ভাড়ার মূল্য পাইছি 1,83,333, যার 25% 45,833। এটা গেল। এরপর আমাদের যে খরচগুলো আছে এই খরচগুলির মধ্যে অনুমোদনযোগ্য খরচগুলি আছে। প্রথমে পৌর কর, তাহলে পৌর কর দিছি 6,000 টাকা। এরপর আছে অগ্নিবীমা প্রিমিয়াম, যেহেতু 4 কিস্তি দিছে এর জন্য 500 ইন্টু 4 সমান 2,000। আর একটা দিছিল ঋণের সুদ 13,000 টাকা। ভাড়া আদায় খরচ এবং মেরামত খরচ, দুইটা যেহেতু মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এই দুইটা আসে নাই। বুঝতে পারছি? জি স্যার। এখন এই 4টা যোগ করে পাইছি 66,833। আর এই দুইটার বিয়োগ ফল সেটা হচ্ছে ভাড়া হতে মোট আয় 1,16,500 টাকা। 500। এইটুকুই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এইটুকু করলে যদি পার্ট বিতে আসে, এটা পার্ট বিতে না, পার্ট বিতে, তার মানে এইটুকু করলে 4 মার্ক। বুঝতে পারছি? জি স্যার। এখন ট্যাক্সের অঙ্ক করার জন্য মনে রাখতে হবে ট্যাক্সের অঙ্ক মূল হাতিয়ার হচ্ছে টিকা লেখা। কি লেখা বলো দেখি? টিকা। টিকা। এই টিকাটা আপনার প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই 2-1টা করে টিকা দিতেই হবে। টিকাগুলি কি বানিয়ে দিব না, আপনি যা যা করছেন তাই। যেমন মেরামত রক্ষণাবেক্ষণ আপনি কত পার্সেন্ট ধরছেন, 25 না 30% বলেন তো দেখি? 25। কেন 25% ধরছেন? আবাসিক স্যার দিছে কিছু বলে নাই, আবার লেখা আছে, এই জন্য লেখা আছে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে মোট ভাড়ার মূল্য উপর 25% মেরামত রক্ষণাবেক্ষণ হিসেবে ধরা হয়েছে। যা করছেন তাই লিখছেন, ঠিক আছে? এখানে এই যে মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ, এই দুইটা আসে নাই কেন? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত। এই জন্য লিখছি মেরামত খরচ, ভাড়া আদায় খরচ, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কি অন্তর্ভুক্ত। তাহলে যা করছি তাই টিকা দিছি। তাহলে টিকাটা নতুন কোনো কিছুই নাই, তবে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে 2-1টা টিকা আপনাকে দিতে হবেই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার।
তাহলে 1 নম্বর অঙ্কটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। পারবেন? স্যার স্যার ওকে, তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম। আমরা এখন প্রবলেম 2 নম্বর অঙ্কটা যাব, যেটা 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট সিতে, মানে 10 মার্কের। প্রশ্ন বলছে, জনাব পারভেজ ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে, বাড়িটি অর্ধেক, এই ধ্যান লেখা আছে অর্ধেক, মাসে 16,000 টাকা ভাড়া দেয়। তাহলে অর্ধেক যেহেতু ভাড়া দিছে, তাহলে বাকি অর্ধেক তিনি নিজে থাকেন। লেখা আছে অপর অর্ধাংশ তিনি নিজে বসবাস করেন। নিজে যেটুকু বসবাস করে ওইটুকুর উপর কোনো খরচ বা আয় নাই, ঠিক আছে, ওইটুকু বাদ, হিসাব থেকেই বাদ দিব, মনে থাকবে। জি স্যার। তাহলে আমাদের কাজ হচ্ছে ভাড়া যেটুকু দিছে অতটুকু অংশে আয় আমরা বের করব। বাড়িটির পৌর মূল্য 4,90,000। এখন প্রশ্ন হচ্ছে এই পৌর মূল্য 4,90,000 যে পুরা বাড়ির জন্য, কিন্তু ভাড়া কি পুরা বাড়ি দিছে নাকি অর্ধেক দিছে? অর্ধেক। এই জন্য পৌর মূল্যকে 2 দ্বারা ভাগ করতে হবে, মনে থাকবে। জি জি স্যার এক স্যার। কথায় এখানে যে ধরনের খরচগুলো আছে প্রত্যেকটা খরচই হচ্ছে মূল বাড়ির জন্য। হ্যাঁ, আমাদের যেহেতু ভাড়া অর্ধেক দিছে, এই জন্য প্রত্যেকটা খরচকে আমরা কি করব, অর্ধেক অর্ধেক করে নিব। ওকে স্যার এবং ম্যাডামরা, জি স্যার। তাহলে আমরা স্যার প্রথমে লিখছি জনাব পারভেজ আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, ভাড়া হতে মোট আয়, ভাড়া হতে আয়ের ধারা হচ্ছে 35 থেকে 39। প্রথম লেখা হয়েছে ভাড়া দিয়ে অংশ হতে আয়, এটার কাজ আমরা করব। আর একটা আবাসিক অংশে আয়, এটা ব্র্যাকেটে কি লিখে দিব বলো দেখি, সম্পূর্ণ অকর ধার্য। অকর ধার্য মানে কি, এর উপর কোনো কর ধার্য করা হবে না। কেন? কারণ নিজে বসবাস করছে, ঠিক আছে। জি স্যার। তাহলে যে জি স্যার অর্ধেক নিজে থাকার অর্ধেক বাড়া আছে, নিজে যেটুকু সেটুকুর উপর আয় ব্যয়ের কোনো হিসাব নাই, সেটুকু পুরোটাই মাপ। আর যেটুকু ভাড়া আছে অতটুকুর কাজ আমরা করব। তাহলে ভাড়া দিচ্ছে মাসে 16,000, এই জন্য লিখছি ভাড়ার মূল্য 16,000 ইন্টু 12, 1,92,000। আর ভাড়ার মূল্যের সাথে আর যে 3-4টা আমরা কাজ করছি ওগুলো আমাদের প্রশ্নে কোনো কিছুই লেখা নাই, অতএব ওগুলো কোনো কিছু আসে নাই। এরপর আমরা পুরো মূল্য পুরা বাড়ির জন্য 4,90,000, যেহেতু অর্ধেক থাকে এর জন্য এটাকে 2 দ্বারা ভাগ করে মান পাইছি 2,45,000। এন্ড এই দুইটার মধ্যে বড় হচ্ছে 2,45,000, এটাই হচ্ছে বার্ষিক মূল্য। ব্র্যাকেটে লিখে দিছি কি, বড়টি। বার্ষিক মূল্য পর্যন্ত ক্লিয়ার? জি স্যার এর বছর বাড়িটি বছরে 1 মাস কি ছিল, খালি ছিল, এই জন্য শূন্যতা ভাতা। বার্ষিক মূল্য 2,45,000, তারে 12 দ্বারা ভাগ করছি, 1 দ্বারা গুণ করে পাইছি 20,400 কত 17। এবং এই দুইটার বিয়োগফল মোট ভাড়ার মূল্য পাইছি 2,24,583। মোট ভাড়ার মূল্য পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন দেখেন, ভূমি উন্নয়ন করে, এটা কি মেরামত রক্ষণাবেক্ষণ নাকি অনুমোদনযোগ্য খরচ, বলেন তো দেখি। অনুমোদন অনুমোদনযোগ্য খরচ, মেরামত খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত, দারোয়ানের বেতন এটা ওইটার মধ্যে অন্তর্ভুক্ত, ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ, পৌর কর অনুমোদনযোগ্য খরচ, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটা কি অনুমোদনযোগ্য খরচ নাকি মূলধন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। অতএব এটা দেখার সাথে সাথে সুন্দর করে কি দিবেন, কেটে দিবেন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর শূন্যতা ভাতা কাজ তোমরা পড়ছি, তাহলে এখান থেকে কয়টা আসবে, ভূমি উন্নয়ন কর, ঋণের সুদ, পৌর কর। আর একটা জিনিস ফিক্সড আছে, তার নাম কি, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে মোট ভাড়া মূল্য পাইছে 2,24,583 এর উপর 25%, 56,146। ভূমি উন্নয়ন কর ছিল 2,000, যার অর্ধেক 500 টাকা। ঋণের সুদ 36,000 টাকা ছিল, যার অর্ধেক 18,000 টাকা। পৌর মূল্য 6,000 টাকা, যার অর্ধেক 3,000। অর্ধেক করলাম কেন, কারণ অর্ধেক নিয়ে থাকে, অর্ধেক বাসা ভাড়া দিছে। এই চারটার যোগফল 77,646, আর এই দুইটার বিয়োগফল 1,46,937। মূলত এইটাই হচ্ছে যেটুকু ভাড়া দিচ্ছে অতটুকু অংশের আয়। আর খ নম্বর আমরা লিখছি আবাসিক অংশের আয়, যা সম্পূর্ণ কি অকর ধার্য, মানে এখানে 0। তাহলে এই দুইটার বিয়োগফল ভাড়া হতে মোট আয় হচ্ছে 1,46,937। ওকে স্যার এবং ম্যাডামরা, জি স্যার। দেন প্রবলেম 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। পারবেন? তাহলে এখানে আমরা অঙ্ক করার পর আপনার টিকা দিবেন, এই যে টিকাটা হই আগে 25% মতোই লিখছি। আর মেরামত খরচের জন্য 2টা খরচ আসে নাই, এই 2টা খরচে 2 নাম্বার লিখছি। আর বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টা কেন আসে নাই এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আর আপনি প্রত্যেকটা অঙ্কে 2 থেকে 3টা নোট লিখে দিবেন, ঠিক আছে। না নোট যদি নাও দেন তাহলে কমপক্ষে 2টা নোট দিবেন, ঠিক আছে। জি স্যার। তাহলে প্রবলেম 2 কি আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে প্রবলেম 2 ক্লিয়ার। এখন আমরা প্রবলেম 3, এই প্রবলেম 3টা আমরা নেক্সট ক্লাসে করাবো, এটা বড় অঙ্ক তো আমরা নেক্সট ক্লাসে করাবো। তো প্রবলেম 1 এবং 2 এর মধ্যে কিছু অঙ্ক আছে, এই এইগুলো আমি বাসায় কাজ দিব, হ্যাঁ। তো
শুরুতেই আমাদের প্রবলেম 4 নম্বর অঙ্ক, যেটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। তো প্রশ্নটা আমরা একটু পড়তেছি, ভালো করে সবাই আমরা খেয়াল করব। লেখা আছে, জনাব খালেদ মাহমুদ একজন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শহরে তার একটি বাড়ি আছে। বাড়ির দোতলায় তিনি নিজে বসবাস করে। এই যে দোতলায় বসবাস করে, আর নিচতলায় সে বাৎসরিক কত টাকা ভাড়া দিছে বলো দেখি? 60,000 টাকা।3,00,000। এটা কিন্তু মাসে না, এটা 1 বছর। আমরা তো ভাড়া দ্বারা গুণ করে যে 1 বছর মান বের করতে হবে, ওইটি আমাদের প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে। দেওয়া আছে। তার মানে যা আছে তাই, এটাকে ভাড়া দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হলো প্রাপ্ত ভাড়া। ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করছে 3,000 টাকা। তাহলে ভাড়াটিয়া যদি কোনো খরচ দেয়, সেটা কি আমরা ভাড়া মূল্যের সাথে যোগ করি না বিয়োগ করি? যোগ করি। তাহলে 3 লক্ষ সাথে 3,000 টাকা আমরা কি করব? যোগ করব। যোগ আর করব। বাড়িটির মিউনিসিপাল মূল্য ছিল 5 লাখ টাকা। তাহলে মিউনিসিপাল মূল্য মানে পৌর মূল্য। পৌর মূল্য হলো পুরা বাড়ির জন্য 5 লাখ, কিন্তু সে অর্ধেক নিজে থাকে, তাহলে বাকি অর্ধেক আসবে না? জি স্যার। ওকে, তাহলে আমরা সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন? জি স্যার। ওকে, স্যার, এই সলিউশন পিডিএফটা কিন্তু দেখেন, আয় বর্ষ কর বর্ষটা কিন্তু চেঞ্জ, ঠিক আছে? এটা আগের বছরের, এই 22, 23, 23, 24 তোমাদের জন্য কত বলো দেখি? 24, 25, 25, 26। 25, 26। তবে এইটা চেঞ্জ, আর বাদ বাকিগুলি একই। তা 3,60,000 সাথে ভাড়াটিয়া যে দিছে এটা যোগ করছি, হয়েছে হলো 3,63,000। এর সাথে যে পৌর মূল্য 5 লাখ টাকা অর্ধেক 2,50,000, এই দুইটার মধ্যে বড় হচ্ছে 3,63,000, এই জন্য এটা বার্ষিক মূল্য। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আর এরপরে দেখেন লেখা আছে, মেরামত খরচ কি আসবে না বাদ? বাদ। ভূমি উন্নয়ন খরচ আসবে, ভূমির খাজনা আসবে, ভূমির ভাড়া আসবে, ঋণের সুদ আসবে, আদায় খরচ এটা বাদ, আইনি খরচ বাদ, লিফটম্যান, নিরাপত্তা প্রহরী, উদাহরণের বেতন এটা বাদ, বিদ্যুৎ, পানি ও পণ্য কর এটাও বাদ। বাড়িটি 1 মাস খালি ছিল, মানে কি ভাতা বলো দেখি? শূন্য ভাতা। শূন্যতা ভাতা। আর শূন্যতা বৈদ্যুতিক ভাতা। সংস্থান ব্যয় এটা কি আসবে না আসবে না? আসবে না। এটা মূলধন জাতীয় ব্যয়, পৌর করটা আসবে। যেগুলো আসলে এগুলো আমি সব কেটে দিছি। এখন বাদ বাকি যে খরচগুলি, এই খরচগুলিকে অবশ্যই কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করতে হবে, কারণ খরচ হলো পুরা বাড়ির জন্য। আর একটা কথা, পৌর মূল্য কি বলে, মেরামত আবাসিক না বাণিজ্যিক, এ সম্পর্কে আমাদের কোনো কথা বলা নাই। আমরা কি ধরবো? আবাসিক ধরবো। মানে কত পার্সেন্ট ধরবো? 25%। 25%। তাহলে এই যে মেরামতের খরচ 25% ধরে বাদ বাকি ক্যালকুলেশন করছি, আশা করি পারবেন। পারবেন না? জি স্যার। তাহলে 4 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। 5 নম্বর অঙ্কটা 5 নম্বর অঙ্কটা আমি বলে দেই, এটা আপনারা পারবেন। লেখা আছে, জনাব মাসুদ ধানমন্ডি একটি দোতলা বাড়ি আছে। বাড়িটি একতলায় বসবাস করে এবং অন্য তলায় একটি ব্যাংকের মাসিক 47,500 টাকা ভাড়া দেয়। তাহলে একতলায় নিজে বসবাস, আর একতলায় কি ব্যাংকে ভাড়া দিছে। তাহলে এখানে সকল খরচকে কয় দ্বারা ভাগ করব বলো দেখি? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করব। এখন যেহেতু ব্যাংকের কাছে ভাড়া দিছে, এটা কি আবাসিক উদ্দেশ্যে নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে দিছে? বাণিজ্যিক। তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে কত পার্সেন্ট ধরবো? 25% না 30%? 30%। এবং উৎসে কর্তন করতে হবে। উৎসে কর্তনের রেটটা কয় পার্সেন্ট? 5%। একটা সরাসরি হয় 5/95, আর একটা কর্তন করার পরে যদি দেয় তাহলে 100 কত? 95। তো এখানে লেখা আছে, ব্যাংক ভাড়া দেওয়ার পূর্বে উৎসে 5% কর কর্তন করে। অর্থাৎ কর কর্তন করার পরে ব্যাংক তাকে ভাড়া দেয়। তার মানে প্রথমটা অ্যাপ্লাই করবো না দ্বিতীয়টা অ্যাপ্লাই করবো? 5/95 হবে নাকি 100/95 হবে? যেহেতু কর্তন করার পরে দিছে, মানে নিট টাকা দিছে। কর্তন করার পরে যদি দেয় তাহলে আমরা দ্বিতীয়টা, আর যদি কর্তন করার আগে দেয় তাহলে আমরা কি? প্রথমটা। তাহলে আমরা এখানে লিখছি, এই যে প্রাপ্ত ভাড়া 47,500-কে আমরা আগে 1 বছরে কনভার্ট করব। ঠিক আছে, 47,500 1 বছর, 12 দ্বারা গুণ করে 1 বছর হবে। ওই টাকারে আমরা যেহেতু কর্তন করার পরে দিছি, এই জন্য আমরা দ্বিতীয়টা অ্যাপ্লাই করবো, মানে কি 100/95। আর কর্তন করার আগে যদি দিত তাহলে 5 কত হইতো? 95। কথা বুঝি পারছি? জি স্যার। এরপর আছে, বাড়িটির পুরো মূল্য 14 লাখ, কিন্তু আসবে কয় লাখ? 7 লাখ, কারণ তো অর্ধেক নিজে থাকে। দারোয়ান ও পাহারাদারের বেতন এটা বাদ, মেরামত খরচ বাদ, সিটি কর্পোরেশন কর এটা আসবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে বিমা সালামি আসবে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ এটা আসবে, জেনারেটর ডিজেল ক্রয় এটা মেরামত খরচ অন্তর্ভুক্ত বাদ, ভূমির খাজনা আসবে, আইনি খরচ কি আসবে নাকি বাদ?
বাদ বাদ, বিদ্যুৎ খরচ বাদ, আদায় খরচ বাদ বাদ, বাড়ি ভাড়া দেওয়া অংশে 2 মাস কি ছিল? খালি ছিল। তাহলে ছিল শূন্যতা ভাতা 12 দ্বারা ভাগ করবো আর 2 দ্বারা কি করব? গুণ গুণ কর পারবো? পারবো স্যার। তো এই জি ধরনের স্যার অঙ্কগুলি আমাদের আছে, যেমন এই যে 6 নম্বর অঙ্কটা হুবহুব একই। তো এগুলো হচ্ছে আমাদের ওই 1 এবং 2 এর মতো, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি তোমাদের 1 মাস খালি ছিল, আমি তো 11 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কের মতো। তাহলে তোমাদের কাজ থাকবে 10 পর্যন্ত কাজ থাকবে। কয় পর্যন্ত বলো দেখি? 10 10 আমি এই সলিউশন পিডিএফটা দিয়ে দিব আর লেকচার শিটটা দিয়েই দিছি। তোমরা দুইটার সাথে কম্পেয়ার করে 10 পর্যন্ত কমপ্লিট করবা। 10 পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নে অ্যান্সার দিয়ে আমি প্রবলেম 3 দিয়ে শুরু করব, ঠিক আছে? জি তো স্যার 10 নম্বর প্রশ্নটা আমি একটু পরে দেই। এখানে একটুখানি পরিবর্তন আছে, সেটা কি? দেখা যাচ্ছে তার ঢাকা শহরে 3 তলা বাড়ি আছে। বাড়িটির 3য় তলায় তিনি নিজে থাকেন। তাহলে 3য় তলায় নিজে থাকে, নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া দিছে। তো দেখেন আগে ছিল দোতলা, দোতলার মধ্যে নিজে একটা থাকে আর অর্ধেক কি ভাড়া দিছে। তাহলে এই ক্ষেত্রে সকল খরচে কয় দ্বারা ভাগ করতাম বলো দেখি? 2 দ্বারা ভাগ করতাম। গুণ এখন যেহেতু 3 তালা, 3 তালার মধ্যে একতলা নিজে থাকার 2 তলা ভাড়া দিছে, তাহলে এই ধরনের অঙ্ককে সকল ধরনের খরচকে 3 দ্বারা ভাগ করবো আর ভাড়া দিছে কয় অংশ? 1 অংশ না 2 অংশ? 2 অংশ তাহলে 2 দ্বারা অংশ। কি করব? গুণ করব। মনে থাকবে? হুম, জি স্যার। প্রত্যেকটা খরচে কি করব বলো দেখি? 3 দ্বারা ভাগ আর 2 দ্বারা কি? গুণ গুণ করব এবার আমাকে বলেন, বাড়িটি যদি 4 তলা হয়, একতলা নিজে থাকে আর 3 তলা ভাড়া আছে, তাহলে 4 দ্বারা ভাগ করে কয় দ্বারা গুণ করব? 3 দ্বারা। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার ওকে, তাহলে যেহেতু কোম্পানিকে ভাড়া দিছে তাহলে 25% আর 30%? 30% 30%। 30%, গুড। আর বলছে প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে মাসে ভাড়া দেয় 50,000। তাহলে উৎসে কর কর্তন করার পরে দিছে, তাহলে 5/95 নাকি 100/95 বলো দেখি? 100/95। তাহলে 95 প্রথমে 50,000কে 12 দ্বারা গুণ করবেন, এরপরে 100/95, ঠিক আছে? জি বাড়িটি স্যার পূর্ণ মূল্য নির্ধারণ করা হয়েছে 4,20,000, তাহলে 4,20,000 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করবেন। এবং নিম্নোক্ত খরচগুলোর মধ্যে প্রথমে আছে মেরামত খরচ, এটা বাদ। পৌর কর, এটা অনুমোদনীয় খরচ। অগ্রিম প্রিমিয়াম অনুমোদনীয় খরচ। নৈশ প্রহরী বেতন, এটা বাদ নাকি? জি এরপরে স্যার। চলতি বছরে জনাব তরিকুল ইসলামী হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশনের কাছ থেকে 11% হার সুদে 18 লক্ষ টাকা ঋণের মধ্যে 3 লক্ষ টাকা পরিশোধ করছে। তাহলে 18 লক্ষ টাকার মধ্যে ঋণ কত টাকা পরিশোধ করছে বলো দেখি? 3 লক্ষ। 3 লক্ষ 3 লাখ টাকা পরিশোধ করছে। এখন সে কত টাকা ঋণ পরিশোধ করছে সেটা আমাদের দরকার নাই, আমাদের লাগবে ঋণের সুদ, অর্থাৎ কত টাকা ঋণের সুদ দিছে সেটা দরকার। ঋণও দরকার নাই, ঋণের কিস্তিও আমাদের কোনো দরকার নাই, আমাদের লাগবে কি? শুধুমাত্র ঋণের কি বলো দেখি? সুদ সুদ লাগবে। আর ঋণের সুদটা আমরা কত পার্সেন্ট ধরবো? 18 লক্ষ টাকার মধ্যে 3 লাখ টাকা পরিশোধ, তাহলে অবশিষ্ট ঋণ কত থাকে? 15 লক্ষ টাকা থাকে, তাই না? আর জি প্রশ্ন স্যার হচ্ছে 3 লাখ টাকা কখন পরিশোধ করছে এটা আমাদের প্রশ্নে উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, এজন্য ধরলাম যে এই ঋণের সুদটা বছরের শুরুতেই পরিশোধ করছে। এই লেখা আছে যে ধরা হলো ঋণ পরিশোধ বছরের শেষে হয়েছে, তাই সম্পূর্ণ টাকার উপর কি করা হয়েছে বলো দেখি? সুদ ধরা হয়েছে। সুদ ধরা হয়েছে। যদি বছরের মাঝামাঝি সময় দিত তাহলে আমরা 6 মাসের সুদ ধরতাম। যেহেতু বছরের শেষে দিছে, তার মানে যেদিন অঙ্ক শেষ হয়েছে ওই দিনই ঋণের সুদ পরিশোধ করতাম। তার মানে সারা বছরই আমাদের ঋণ ছিল কত টাকা? 18 লক্ষ টাকাই 18 ছিল। লক্ষ। তাহলে 18 লক্ষ টাকার 11%, এটা হবে পুরা বাড়ির জন্য ঋণের সুদ। হ্যাঁ, আমাদের তো ভাড়া দিয়ে অংশের তো বের করতো নাকি? এই জন্য 3 দ্বারা ভাগ আর কয় দ্বারা গুণ করবো? 2 দ্বারা। তাহলে 2 হবে দ্বারা 1,32,000 টাকা ঋণের সুদ। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার কথা ক্লিয়ার? জি স্যার। আর জি শেষে স্যার বলছে বাড়িটি 1 মাস খালি ছিল, মানে শূন্যতা ভাতা 1 লাখ টাকা। তাহলে 10 নম্বরটা পারবো না? জি স্যার। তাহলে তোমাদের কাজ হচ্ছে 10 পর্যন্ত তোমাদের বাসার কাজ থাকবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।